মিতুর চোখের পানি টেনে নেয়, আবার অস্ত্র তুলে রহিমের দিকে। চারপাশে সবাই দম ধরে তাকায়। রহিম, তুই শোন, আমি তোর হাতে বানানো পুতুল না, আমি এখন জিসানের বউ। তার ভালোবাসা, তুই যদি আরেকবার আমার স্বামীর গায়ে হাত দেস, তাইলে প্রথম খুন কইরা যেমন আমি হাসছিলাম, এমন শেষ খুনটা কইরাও আমি হাসমু। মিতু, তুই যদি বেশি বাড়াবাড়ি করস তাহলে কি হইব জানস তো? ঠিক আছে, পরে কি হইব সেইটা পরে দেখা যাইব, এখন তো মজা দেখাইনি। এ কথা বলেই সে তার রিভলভার বের করে গুলি ছুড়ে। শুরু হয় মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া। মিতুর প্রতিটা চাল থাকে নিখুঁত, তার প্রতিটি লাথি যেন পুরনো শান্তির মতো। রহিম তাকে আঘাত করতে যায়, ঠিক তখনই জিসান নিজের বাঁধন ছিঁড়ে একটা প্লাস্টিকের চেয়ার উঠিয়ে রহিমের মাথায় বাড়ি দেয়। রহিম পড়ে যায়, মিতু চেঁচিয়ে বলে ওঠে। ওয়াও, পারফেক্ট। আমার জিসান যখন পাশে আছে, তাইলে আর আমার এইবার হারাইকে, এইবার তো আমার জয় নিশ্চিত। আমি জানি মিতু আমার জন্য নয়, কখনোই না। সে শুধু সিসানের, আর ওর চোখে আমি শুধু এক বন্ধু, এক সময়ের সঙ্গী। কিন্তু আমি কি পারবো ওর বিপদ দেখে চুপচাপ থাকতে? এইমাত্র দেখলাম কালা রহিম জিসানের দৌড়ে নিয়ে যাইতেছে। যেমনি হোক মিতু এইখানে ঠিকই পৌঁছে যাইব, কিন্তু গন্ডগোল তো একটা হইবই, তাই পুলিশে এখন খবর দেওয়া উচিত। কালো রহিম যখন তার আস্তানায় জিসানকে ধরে নিয়ে আসে, চারপাশে তখন ভয়ঙ্কর পরিবেশ ছিল। বাইরের কালো কাঁচওয়ালা গাড়িগুলো সারিবদ্ধ, তখনও হঠাৎ দূর থেকে কেউ একজন অন্ধকারে ফিসফিস করে মনে মনে বলতে থাকে। সে গভীর নিঃশ্বাস ফেলে মোবাইলটা হাতে তুলে নেয়, পুলিশের নাম্বারে ফিসফিস করে বলে। কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ এসে রহিমকে ধরে ফেলে। মিতু ধীরে ধীরে সামনে আসে, তার শরীরে ক্ষত, হাতে রক্ত, কিন্তু চোখে এক প্রশান্তি। জিসান ছুটে আসে আর বলে। তুমি আঘাত পেয়েছো? মিতু মাথা নাড়ে আর বলে। তোমার ভালোবাসা থাকলে ব্যথা আর ব্যথা লাগে না। জিসান মিতুরে জড়িয়ে ধরে। চারপাশে পুলিশ, আলো আর নীরবতা। কালো রহিমকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় রহিম বলে। কাজটা তুই মোটেও ভালো করলি না মিতু। এটার শোধ আমি পই পই কইরা নিব। তোর শান্তি আমি অশান্তি বানাই দিব। স্যার, আমি জানি কালা রহিম একজন মাফিয়া। সে একজন নিরীহ ছেলেরে দইরা নিয়ে আসছে তার আস্তানায়। আমি আপনার করে ঠিকানা বলতেছি, আপনারা তাড়াতাড়ি ওইখানে হাজির হন। আরিফ ছিল কালো রহিমের ডান হাত। ছোটবেলা থেকেই রাস্তায় বড় হওয়া ছেলে। বন্দুক, রক্ত, লড়াই সব ছিল তার কাছে নিত্যদিনের সঙ্গী, কিন্তু ভেতরে ভেতরে সে কখনোই খুনি হতে চায়নি। মিতুর সাথে যখন প্রথম দেখা হয় মাফিয়া দলে, তখন থেকেই একটা অদ্ভুত টান অনুভব করেছিল। মিতু তাকে সবসময় মানুষ হতে শিখিয়েছে। জানিস আরিফ, ভালোবাসা মানুষরে শক্তি দেয়, আর অপরাধ মানুষরে দুর্বল কইরা তোলে। বিনা কারণে কোনোদিন কারো উপর হাত তোলা ঠিক না। তুই এই রক্তের খেলা সাইরা দে। আর একসময় মিতুর বলা এই কথাগুলোই আরিফের মাথায় গেঁথে যায়। তখন থেকে আরিফ বুঝেছিল মিতু তার জন্য নয়, কিন্তু মিতুর প্রতি সে চিরঋণী, কারণ মিতু তাকে অন্যায় থেকে সরে আসতে শিখিয়েছে। কালো রহিমকে পুলিশ নিয়ে যাওয়ার পর মিতু আর জিসান যখন হাত ধরে ফিরে যাচ্ছিল, দূর থেকে সেটা দেখে আরিফ ফিসফিস করে বলে ওঠে। দেখলি তো, তুই জিসানকে বাঁচানোর জন্য কীভাবে ঝাঁপায় পড়লি। তুই আগের মতোই বাগিনী আছিস। আমি দূর থেকে তোকে আশীর্বাদ করি, তুই সুখে থাকিস। এই পৃথিবীটা আমার জন্য যথেষ্ট। আমি চাই তুই শুধু সুখে থাক। এ কথা বলেই আরিফ সেখান থেকে চুপিসারে চলে যায়। এভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। কয়েকদিন পরের ঘটনা, গ্রামে একটা ছোট্ট বাড়িতে মিতু, জিসান আর নূরজাহান বেগম মিলে নতুন জীবন শুরু করেছে। মিতু এখন সব ছেড়ে দিয়েছে। মিতু জিসানের জন্য চা বানিয়ে এনে জিসানকে দিতে দিতে বলে। আইসকার দারু চিনি নাই, একটু কষ্ট কইরা সহ্য করো। জিসান হাসি দিয়ে বলে। লাগবে না দারুচিনি, তোমার ভালোবাসা থাকলেই সবকিছু মিষ্টি লাগে। গ্রামের গোধূলি বেলায় জিসান মিতু একান্তই বসে আছে। আঙিনায় মৃদু হাওয়া বইছে, তারা হাত ধরে বসে গল্প করছে। জিসান হালকা গলায় বলে। আমি তোর কাছে এলে আমার সব শান্তি খুঁজে পাই বলেই তো তোকে আমার এতটা ভালো লাগে। মন ছুঁয়ে যায়। তোর ভালোবাসার মাঝে তোর ভয়ঙ্কর রূপটাও আমার এখন ভালো লাগে।
এ কথা শুনে মিতু হেসে ফেলে। দুজনেই দুজনের চোখের দিকে খুব আবেগঘন দৃষ্টিতে তাকায়। হঠাৎই শুনতে পায় নূরজাহান বেগমের চিৎকার। সিজান বাবা, আমার জানি কেমন লাগতাছে। তখনই দৌড়ে আসে জিসান আর মিতু মায়ের রুমে। সেখানে তারা এরকম অবস্থা থেকে দ্রুত তাকে হসপিটালে নেওয়া হয়, কিন্তু হসপিটালে পৌঁছানোর পর দেখা যায় ডাক্তার নেই। নার্সেরা চায়ের কাপ হাতে আড্ডা মারছে, অন্য রোগীরা চুপচাপ বসে আছে, কেউ কাঁপছে তো হাই হুতাশ করছে। নূরজাহান বেগম ধীরে ধীরে শ্বাস নিচ্ছে আর বলছে, বউ, আমি মনে হয় আর বাঁচুম না। আমার কেমন জানি দম বন্ধ হয়ে আসতাছে। এ কথা শুনে মিতু বলতে থাকে, ডাক্তার, ওই ডাক্তার, ডাক্তার কই? কেউ ডাক্তারে ডাকো না তাড়াতাড়ি। সবাই চুপচাপ। মিতু সবার অবস্থা পর্যবেক্ষণ করছে। সে প্রথমে কিছুই বলে না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন দেখে সবার গা ছাড়া ভাব, তখন সে নার্সের দিকে এগিয়ে যায়, ঠান্ডা গলায় বলে, শোনেন, আপনারা যদি এখনই আমার শাশুড়ির চিকিৎসা না করেন তাইলে ওনারে বাঁচান যাইব না। পাশ থেকে একজন নার্স খুব ভাব নিয়ে এগিয়ে এসে বলে। এ কথা শুনে যেন মিতুর মেজাজ চরম পর্যায়ে পৌঁছে যায়। সে চোখ লাল করে নার্সের দিকে এগিয়ে এসে বলে, ওই নার্স, হাসপাতালের প্রত্যেকটা রোগী স্পেশাল। আপনাগো চা খাওয়ার খুব শখ তাই না? দাঁড়ান, আমি এই হাসপাতালের ছাদে চা বানানোর একটা দোকান খুললা দিতাছি। আর জানেন চায়ের সঙ্গে আমি কি মিশাই? নার্স থমকে যায় আর বলে, আমি এমন কিছু মিশাই যেটা খাইলে ডাক্তাররা লম্বা ছুটির থেকে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে। আর নার্সগুলান বেহুশ থাকলে খুশি ফিরাইয়া তাড়াতাড়ি তাগো কাজ শুরু কইরা দেয়। মিতু নার্সের কাছে এসে নাম্বার নিয়ে ডাক্তারকে ফোন করে আর বলে, স্যার, আমি একজন রোগীর ছেলের বউ, আমার নাম মিতু। যদি 5 মিনিটের মধ্যে আপনি না আসেন তাইলে আমি নিজেই গাড়ি নিয়ে আসবো আপনারে নিতে। আর বাকি কাজটা যেইটা করবো ওইটা হইতাছে আমি আমার শাশুড়ির অপারেশন শুরু কইরা দিমু। ছুরি, কাঁচি, বডি যা কিছু আছে সব লইয়া। তারপরে যদি কিছু হয় সেইটার দায় আমি আপনার উপরে চাপাইয়া দিব। তখন কেস কাবাডি, থানা, পুলিশ সামলাইবেন আপনি। এ কথা শুনে ডাক্তার কাঁপা কাঁপা গলায় বলে, কি ভয়ানক কথা! আসছি আমি। খবরদার এরকম কিছু করবেন না। দয়া কইরা ছুরি কাচি নিয়ে অপারেশনের রুমে ঢুকবেন না। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার আসে। সবার চোখ বড় বড় হয়ে যায়। নার্সরা দ্রুত যার যার কাজ শুরু করেছে। পাশে অবহেলিত রোগীরা ফিসফিস করে বলে, আরে এইরকম একজন না থাকলে ওরা ঠিক হইব না। সারাক্ষণ খালি ফাঁকিবাজি করে। সরকারি হাসপাতাল দেখা কোনো দাম নাই। আমরা চিকিৎসা নিতে এলে আমাকে মানুষ মনে করে না। পাশ থেকে 2 নম্বর রোগীটি বলে ওঠে। ডাক্তার এসে তাড়াতাড়ি চিৎকার শুরু করে। মিতু নূরজাহান বেগমকে বলে, মা, চিন্তা কইরেন না, আমি আছি, কিছু হইব না আপনার। সবাই দূর থেকে তাকিয়ে থাকে ওদের দিকে। সবার দিকে তাকিয়ে মিতু বলতে থাকে, আসলে কি জানেন, মানুষ হইতাছে শক্তির ভক্ত, নরমের জম। এই কোনো কথা সোজাভাবে গায়ে লাগে না। নরম কইরা কথা কইয়া এগুলি শোনান যায় না। তাই কোনো কাজ আদায় করতে হইলে একটু বাঁকা রাস্তা নিতে হয়। সবাই হাসতে থাকে। নূরজাহান অল্প হাসে, কিন্তু চোখে একটু অদ্ভুত ক্লান্তি। সেদিনের মতো নূরজাহান বেগমকে নিয়ে বাসায় ফিরে আসে ওরা। রাতটা ছিল শান্ত। জিসান নূরজাহানের পাশে বসে তার জন্য গরম দুধ ঢালছে। নূরজাহান দুধ খেতে খেতে বলে, সিজান, তোর বউটা অদ্ভুত, কিন্তু তোর জন্য ওই পারফেক্ট পাহারাদার। তুই একটু রসিকতা করে হেসে বলে ওঠে, মা, আমি পাহারাদার না, আমি পুরো সিকিউরিটি সিস্টেম। আর আপনার ওই বোকা পোলার জন্য এই সিস্টেমটাই ঠিক আছে। এদিকে নূরজাহান বেগম অসুস্থতার কথা শুনে তাকে দেখতে আসে। রূপা আর শুরু হয় তার ন্যাকামি কথাবার্তা। আহারে খালাম্মা, কেমন আছেন? একদম চিন্তা কইরেন না, আপনি ঠিক হয়ে যাইবেন। আমি আছি না। আপনি এখনো অসুস্থ। বাবু সোনা কই গেল? হ্যার তো আপনার সামনে বইয়া থাকা দরকার। পাশ থেকে হতভম্ব হয়ে জিসান বলে, আমি তো মায়ের কাছেই আছি, একটু বাইরে গেছিলাম দরকারে। রূপা তখন জিসানকে চোখ পাকায় আর মিষ্টি করে বলে, বাবু সোনা, খালাম্মা তো এখনো অসুস্থ। তারে থুয়া কোনোখানে যাওয়া ঠিক না। আর তোমার ওই বউটা কি করে? হ্যারেও তো দেখি না। অসুস্থ মানুষটারে রেখা কি কেউ আরেক জায়গায় যাইয়া বইয়া থাকে?
রান্নাঘর থেকে এই কথা শুনেই মিতুর মেজাজ গরম হয়ে যায়। সে রেগে রূপার কাছে এসে বলতে থাকে, ওই মাইয়া ওই সর কইতাছি। ওই তোর কোন জনমের বাবু? তুই কি ওরে জন্ম দিছস? কথায় কথায় খালি বাবু খাইছো, বাবু নিবা, সারাক্ষণ খালি বাবু বাবু করতেছস। এক্কেবারে মাইরা ধুলাই দিয়া সখিনার বাবুটারে কোলে দিয়া ভিক্ষা করতে পাঠাই দিমু। তারপর সারাদিন বাবু কান্দিস না করিস। ফালতু মাইয়া কোনখানকার। পরের জামাইর লগে ডং করতে খুব মজা লাগে, তাই না? এতই যদি জামাই ভালো লাগে তা নিজে গিয়া বিয়া বইয়া জামাই বানাইলো না। আমার জামাইরে নিয়ে টানাটানি করতাছস কেন? একেবারে ধইরা সুন্দরবনের টিকিট কাটতে দিমু। মিতুর কথা শুনে রূপা কিছুটা ভড়কে যায়। নূরজাহান বেগম মুচকি মুচকি হাসতে থাকে, আর পাশে দাঁড়িয়ে জিসান হতভম্ব হয়ে তাকিয়ে থাকে মিতুর মুখের দিকে। রূপা বসা থেকে উঠে ধীরে ধীরে বের হয়ে সেখান থেকে চলে যায়। একদম ঠিক কথা কইছ নিতু। এই মায়াডারে এত কওয়ার পরেও ওর ওই ন্যাকামি বন্ধ হয় না। তুই ছাড়া আর কেউ ওর ন্যাকামি বন্ধ করতে পারবো না। তারপর সবাই যার যার মতো রুমে যেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালবেলার দিকে হঠাৎ নূরজাহান বেগমের শ্বাসকষ্ট বেড়ে যায়। তার বুকটা ওঠানামা করছে, গলা শুকিয়ে আসছে। নূরজাহান বেগমের হাঁসফাঁস শুনে মিতু দৌড়ে নূরজাহান বেগমের রুমে আসে। সে চিৎকার করে জিসানকে ডাক্তার ডাকতে বলে। জিসান ব্যাকুল হয়ে বের হয়ে যায়। কিন্তু এরই মধ্যে নূরজাহান বেগমের অবস্থা খুব খারাপ হতে থাকে এবং সে হাঁপাতে হাঁপাতে মিতুর হাতটা ধরে বলে ওঠে, নিতু মা, একটু পানি দে। মিতু দৌড়ে গিয়ে পানি এনে মুখে দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। তার চোখ ভিজে আসে। নূরজাহান বেগম মিতুর হাতটা ধরে বলতে থাকে, আমি চলে গেলে আমার ছেলেটারে দেখা রাখিস মা। তুই ছাড়া আমার ছেলে কেউ পারবো না আলগায় রাখতে। মিতু কান্না ভরা গলায় চিৎকার করে বলতে থাকে, আম্মা কিছু হইব না, হায় আল্লাহ, এখনো ডাক্তার নিয়ে আইতাছে না কেন? জিসান তাড়াতাড়ি আহো, আম্মা জানি কেমন করতেছে। কিন্তু নূরজাহান বেগমের শরীর তখন একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছে। মিতু সব ঔষধ খুঁজে নূরজাহান বেগমের একটা ওষুধ এনে তার মুখে দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। এদিকে কেউ একজন সুযোগ বুঝে ক্যামেরায় তার ছবি তুলে নেয়। মিতু নূরজাহান বেগমের মুখে ওষুধের বোতল দিচ্ছে। ছবিটা তুলেই সে সুযোগ বুঝে চুপচাপ সরে পড়ে সেখান থেকে। কিছুক্ষণের মধ্যে নূরজাহান বেগম মৃত্যুর কোলে ঢলে পড়ে। ধীরে ধীরে চোখ বন্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুর কান্না ভেঙে পড়ে। তার কান্নার শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে। নূরজাহান বেগমের মৃত্যুতে সেই ভোরটা যেন গোটা গ্রামটাকে অন্ধকার করে দিল। জিসান ডাক্তার নিয়ে তড়িঘড়ি করে উঠোনে ঢুকতেই এক দমকা হাওয়া যেন আঘাত করলো। মিতুর মুখ শুকনো, চোখে আতঙ্ক, পাশেই নিস্তব্ধ হয়ে শুয়ে আছে নূরজাহান বেগম। ডাক্তার এক ঝলক দেখে মাথা নেড়ে রায় দিলেন, আমরা দেরি করে ফেলছি, তিনি আর জীবিত নাই। শব্দটা শোনার সাথে সাথেই জিসান দাঁড়ানো থেকে বসে পড়ে। জিসান চিৎকার করে বলতে থাকে, মা, মা, তুমি কই গেলা মা? আমি তো তোমারে বাঁচাইতে ডাক্তার আনছিলাম, তাইলে তুমি আমারে ফালাইয়া যাইবা কেন? তার গলা ফেটে কান্না আসে। মিতু ছুটে এসে তাকে ধরে ফেলে। ওদের বুক ফাটা আর্তনাদে চারপাশের মানুষ দৌড়ে আসে। প্রতিবেশীরা ছুটে এসে দাঁড়ায় উঠানে। কারো চোখে পানি, কারো মুখে অবিশ্বাস। পাশ থেকে একজন বয়স্ক মহিলা এসে জিসানের কাঁধে হাত রেখে বলে, বাবারে, তুই ধৈর্য ধর, ভাইঙ্গা পড়িস না, তোরে শক্ত থাকতে হইব, তোর মায়ের জন্য দোয়া করতে হইব। পাশ থেকে আরেকজন মহিলা এসে মিতুকে টেনে নেয় তার কাছ থেকে। মিতুর চোখ বেয়ে অশ্রু গড়াচ্ছিল। তখনই মহিলাটি বলে ওঠে, কান্নাকাটির মধ্যে গ্রামের মানুষ মিলে সমস্ত দাফন কাফনের কাজ সম্পন্ন করে। সব মানুষ নূরজাহান বেগমের জন্য দোয়া করে। সন্ধ্যায় দাফন কাজ শেষ হলে সবাই বাড়ি চলে যায়। উঠানটা ফাঁকা। যে বাড়িটা একসময় হাসি মজায় ভরে থাকতো, সেখানে শুধু শোকের ছায়া ঝুলে আছে এই বাড়িতে। জিসান উঠানে বসে আছে মাথা নিচু করে, তার চোখ লাল, কান্নায় শুকিয়ে গেছে গলা। মিতু নিঃশব্দে তার পাশে গিয়ে দাঁড়ায়, খুব ধীরে হাতটা ধরে আর আস্তে করে বলে, আমি তোমার পাশে আছি জিসান, তুমি একা না। জিসান কোনো কথা বলে না, শুধু মিতুর হাতটা শক্ত করে ধরে রাখে। নিঃশব্দ রাত যেন তাদের দুজনকে গিলে খায়। একজন ছেলে মা হারানোর ব্যথা, আরেকজন স্ত্রী অসহায় আর সান্ত্বনা দেয়া।
আমি যে পুরা একা হইয়া গেলাম মিতু। তুমি আমারে কোনোদিন চাইরা যাইও না। কয়েক সপ্তাহ পরের কথা, বিকেলবেলা গ্রামের রাস্তায় ধুলো উঠছে। রিকশায় বসা শহরের পোশাকে সানিয়া, কানে হেডফোন, চোখে সানগ্লাস। রিকশাওয়ালা হাঁপাচ্ছে। আপা, এইটাই চৌধুরী বাড়ি, এইখানেই নামবেন। সানিয়া সানগ্লাস খুলে চোখ সরু করে আর বলে, হ্যাঁ, এইখানেই আমার মিশনের প্রথম পদক্ষেপ। চৌধুরী বাড়ির উঠোনে গ্রামের মহিলারা জটলা করছে। কেউ কাজ করছে তো কেউ বাচ্চা সামলাচ্ছে। একজন মহিলা হাসি দিয়ে বলে। সানিয়া গম্ভীর মুখে বলে, আমি এই চৌধুরী বাড়ির নাতনি। আমি একজন সাংবাদিক, একজনের খোঁজ খবর নিতে এসেছি। গ্রামের মহিলারা ফিসফিস শুরু করে। প্রায় 1 বছর আগের ঘটনা। সানিয়ার একমাত্র ভাই হঠাৎ করে এই গ্রামে আসে। অদ্ভুত এক পরিস্থিতিতে সে মারা যায়। কিভাবে মারা গেল সেটা আজও কেউ পরিষ্কার জানে না। পুলিশ রিপোর্টে লেখা হয়েছিল দুর্ঘটনা, কিন্তু সানিয়া মনে মনে জানতো এটা নিছক দুর্ঘটনা নয়। তার ভাই মারা যাওয়ার আগে শেষ মুহূর্তে নাকি কারো একটা ছায়া দেখেছিল। সে গোপন সূত্রে জেনেছিল গ্রামের এক মেয়েকে তার ভাইয়ের কাছে দেখা গেছে সেদিন রাতে। আর সে কোনো ক্রমে খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটির নাম মিতু। সে এখন এই গ্রামে আছে, আর মেয়েটি হচ্ছে এক মাফিয়া দলের সদস্য। এই সূত্র ধরে সানিয়া গ্রামে আসে। তার চোখে শুধু প্রতিশোধের আগুন। আমার ভাইয়ের মৃত্যুর কারণ যদি এই মেয়ে হয়ে থাকে, তবে যে করে হোক আমি তার জীবন বরবাদ করে দেব। যেমন করেই হোক ওই মেয়ে সামনাসামনি আমাকে হতে হবে। কিন্তু ভাগ্য যেন তার সাথ দিল। সে হঠাৎ এই রাস্তায় বের হয় মিতুকে খোঁজার জন্য। তখনই তার চোখ পড়ে জিসানের উপর। মায়ের মৃত্যুর শোকে ভেঙে পড়া এক সরল ছেলে দূরে দাঁড়িয়ে আছে। হঠাৎ সানিয়া সেদিকে তাকিয়ে বলে, ওয়াও, ভেরি নাইস। একে তো খুব সহজ সরল মনে হচ্ছে। যেভাবে চাই সেভাবেই তাকে করে নিতে পারবো। সানিয়া একদম শান্তভাবে এগিয়ে এসে জিসানের সামনে দাঁড়ায়। কিছুক্ষণ তাকে লক্ষ্য করে চেয়ে রইল। তারপর আস্তে করে বলল, আমি এই গ্রামের অতিথি, চৌধুরী বাড়ির নাতনি। শুনলাম আপনার মা মারা গেছে। আপনি এখানে খুব মন খারাপ করে দাঁড়িয়ে আছেন, তাই আপনার এখানে এলাম। জিসান হতবিহম্বল কণ্ঠে বলল, আপনি কে? আগে কখনো দেখি নাই তো। সানিয়া বুঝতে পারে তার বলা কথাটি জিসানের কানে যায়নি, তাই সে আবারও বলে, আমি এই গ্রামের অতিথি। জিসান চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। সানিয়া ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে ওঠে। কিছুক্ষণ নীরবতার পর সানিয়া নিচু গলায় বলে, কেন যেন আমার মনে হচ্ছে আপনি খুব একা। বুকের মধ্যে কষ্টগুলো চাপা রাখতে নেই, সেগুলো প্রকাশ করতে হয়। আমার মনে হয় আপনার একটা বিশ্বস্ত বন্ধু দরকার। জিসানের বুকটা কেঁপে ওঠে। এই মেয়ে কি বলছে? পরের দিন সকালে হালকা আলোয় গ্রামের কবরস্থানে জিসান ধীরে ধীরে এগুচ্ছে সেদিকে। তার চোখে নীরব দুঃখ। বুক ভেঙে যাচ্ছে মায়ের জন্য। সে নিজে মায়ের কবরস্থানের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ থাকে, হাত দিয়ে চোখ মুছে। ঠিক সেই সময় সানিয়া কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তার লক্ষ্য একটাই, মিতুকে খুঁজে বের করা। হঠাৎ তার চোখ পড়ে একটা কণ্ঠস্বরের দিকে। দূরে সাইড থেকে কেউ একজন ডাকছে, মিতু আপা বলে। সানিয়ার চোখ তৎক্ষণাৎ জোরালো হয়। সে ধীরে ধীরে সেই দিকে তাকায়। রাস্তার মাঝখানে দাঁড়ানো মানুষটা হচ্ছে মিতু। মিতু জিসানের কাছে এসে ওকে একটু একটু বলে চলে যায়। সানিয়ার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগলো। মুহূর্তে সে বুঝে গেল জিসানি হলো সেই মিতুর স্বামী, গতকাল যাকে দেখে সে খুব আকৃষ্ট হয়ে গিয়েছিল। সানিয়া নিজের চোখের সামনে সব মিলিয়ে দেখে। জিসানের দিকে তাকায়, চোখে অদ্ভুত এক মিশ্র অনুভূতি, রহস্য, আকর্ষণ আর কৌতূহল। সামিরা মনে মনে বলে, এই ছেলে ওই মেয়ের স্বামী। ঠিক আছে, এখন থেকে সব পরিকল্পনা আরও সাবধানতার সাথে করতে হবে। জিসান মায়ের কবরের দিকে তাকিয়ে সামিরার উপস্থিতি টের পায়। সে মাথা উঁচিয়ে সামিরার দিকে তাকিয়ে অবাক হয়, আর কিছুটা সতর্কও হয়। সামিরা একটু হাঁসফাঁস করে সোজা হয়ে দাঁড়িয়ে নিজেকে সামলিয়ে বলে, হ্যালো, আপনি এখানে একা? জিসান মাথা কাত করে হালকা গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, একা আসিনি, আমার সাথে আমার বউ মিতু আছে। ও একটা কাজে একটু বাজারের দিকে গেল। সেই মুহূর্তে সামিরার চোখে একটু উজ্জ্বলতা দেখা দেয়। তার মনে এক অদ্ভুত উত্তেজনায় ঘুরপাক খায়। দূর থেকে মিঠু দেখতে পায় জিসানের পাশে দাঁড়িয়ে একটি মেয়ে কথা বলছে। মেয়েটা দেখতে খুবই স্মার্ট। গ্রামের কেউ না সেটা সে বুঝতে পেরেছে। সে মনে মনে বলে,
কেডা এই নতুন পাখি? দেখতে তো মনে হইতাছে দুনিয়া উল্টাইয়া গেলেও মাথার চুল একটাও নষ্ট হইয়া যাইব না। তয় আমার জিসানের লগে খাড়াইয়া কি কথা কয় এই মাইয়া? মিঠু জিসান আর সামিয়ার কাছাকাছি এসে জিজ্ঞেস করে, আপনি কেডা গো? আপনারই তো এই গ্রামে কখনোই দেখি নাই। সামিরা মুখে জোর করে একটা হাসি এনে বলে, আমি সামিরা, আপনার সাথে আগে কখনো দেখা হয়নি। মিতু তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকায় আর বলে, না, দেখা হয় নাই, কিন্তু মনে হইতাছে কোনো একদিন এমনভাবে দেখা হইয়া যাইব, আর তখন নতুন কোনো একটা গল্প হইব। সামিরার মনের ভিতর গরম আগুন জ্বলছে। এই মিতু তার ভাইয়ের খুনি, কিন্তু সে সেটা মিতুকে বুঝতে দেয় না। ভেতরে ভেতরে সামিরা ফুঁসতে থাকে আর বলে, হ্যাঁ, গল্প তো জমবে ভালো মতোই। সামিরা আম বাগানের রাস্তা দিয়ে হাঁটছিল। একটা আম বাগানের মধ্যে আসে, কোনো দিকে তাকিয়ে কিছু একটা লেখা শুরু করে। তখনই একটা কিছু তার সামনে আসে আর জিজ্ঞেস করে, খুনের তালিকা? কিশোর তখন চমকে উঠে বলে। সামিরা কিশোরটার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয় আর মনে মনে বলে, হুম, ঠিকই বলেছ, তবে আগে প্রমাণ চাই, আর এই গ্রামে আমি এটা পেয়ে যাব। সামিরা বসে বসে নোট লিখছিল আর মনে মনে বলছিল, যেই আমার টার্গেট, সে তো দিনের বেলা দেখি সবাইকে হাসায়, আর রাতে নিশ্চয় গোপনে বৈঠক করে। কি জানি না, কাল থেকে তাকে কাছের থেকে অনুসরণ করতে হবে। সামিরা গোপনে জিসানদের বাড়ির কাছে চলে আসে এবং কান পাতে, আর তখনই সে শুনতে পায় মিতুর হাসির শব্দ। সে জিসানকে বলছে, শোনো, তুমি যদি আর একবার রাইতে চা বানাও, তবে এইবার আমি তোমার বালিশের মধ্যে লাল লঙ্কার গুঁড়া রেখে দিব, তখন বুঝবা মজা। সামিরা মনে মনে বলে, এই মেয়েটি খুনি নাকি তার স্বামীর কন্ট্রোল মাস্টার। অনেকক্ষণ পর মিতু একটা বস্তা নিয়ে বের হয়। সে বস্তাটা টানতে টানতে নিয়ে যাচ্ছে আর সামিরা তার পেছনে। সে বলতে থাকে, এইবার ধরা খাবে, বস্তার মধ্যে নিশ্চয় কাকে খুন করেছে। মিতু এগিয়ে যাচ্ছে, পিছনে কোনো খটখট শব্দ শুনে থেমে যায়। সে দেখতে পায় সামিরার পায়ের চিহ্ন। সে ধীরে ধীরে এগিয়ে আসে আর বলে, কি গো শহরের ম্যাডাম, ইন্টারভিউ নিবা নাকি এখন? রাত বিরাইতে তুমি আমার পিছনে ঘুরতাছো কেন? সামিরা কিছুটা ঘাবড়ে যায় আর বলে, না মানে আমি আসলে ওই এদিক দিয়ে যাচ্ছিলাম। মিতু সামিরার কানের কাছে এসে ফিসফিস করে বলে, শহরের ম্যাডাম, হাঁটবেন তো মেইন রাস্তা দিয়া হাঁটেন, এই ঘন জঙ্গলের ভিতরে কি নিজের কবর পুঁততে আইছেন? সামিরা কাপা কাপা গলায় বলে, তো তোমার ও বস্তায় কি কি আছে? তুমি ওটাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই বস্তার মধ্যে এমন জিনিস আছে সেইটা দেখলে তুমি 1 সপ্তাহ ঘুমাইতে পারবা না, দেখবা নাকি? সামিরা কিছুটা ভীত হয়ে বলে, হ্যাঁ, তো দেখতেই তো চাচ্ছি। মিতু তখন ধীরে ধীরে বস্তার মুখটা খুলতে থাকে আর ভেতর থেকে বেরিয়ে আসে এক গাদা ফুলকপি। মিতু বলতে থাকে, ও ম্যাডাম, চোখ বন্ধ কইরা রাখছো কেন? চোখ খোলো। তুমি কি ভাবতাছো ম্যাডাম, মানুষের মাথার খুলি নাকি? কাল বাজারে এই ফুলকপির দাম অনেক চওড়া থাকবো, তাই আগে বাগেই জমা কইরা রাখছিলাম, ওইটা মিলন চাচারে দিয়াইতে যাইতাছি। ঝোপের পাশে দাঁড়িয়ে থাকা গ্রামের এক বুড়ি খিলখিল করে হেসে ওঠে এ কথা শুনে। আর সামিরার মুখটা রাগে লাল হয়ে যায়। হঠাৎ পাশে থেকে একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। মিতু ঝট করে হাত বাড়িয়ে কুকুরটাকে কোলে নেয় আর সামিরাকে উদ্দেশ্য করে বলে, ও শহরের ম্যাডাম, জানেন এই কুত্তাটার নাম কি? ওর নাম হইতাছে সিআইডি। এইটা যখন বেশি গেউ গেউ করে, আমি তখনই বুঝা যাই কেউ আমারে ফলো করতেছে। মানে আমাকে কি তোমার চেনা হয়ে গেছে? মিতু কিছুটা মলিন সুরে হেসে হেসে বলে, শোনো গো শহরের ম্যাডাম, তুমি এখানে আইসো বড় বড় প্ল্যান করতে। মনে রাখো, এই গ্যারামে মৃত্যুর চোখ ফাঁকি দিয়া কেউ 1 ফোঁটা নিঃশ্বাসও নিতে পারে না। তবে মনে রাখো, এখন পর্যন্ত কারোরই এই বস্তার ভরার সময় বা দরকার হয় নাই। যখন সময় হইব, তখন শুধু মাথার খুলি না, আস্তা মানুষটারে কাইটটা কুচি কুচি কইরা বস্তায় বইরা ফেলামো।
এই কথা শুনেই সামিরার মুখটা বাংলার পাঁচের মতো করে সেখান থেকে চলে যায়। পরের দিন রাস্তায় দাঁড়িয়ে থাকে সামিরা। পরের দিন সন্ধ্যায় জিসান অফিস থেকে ক্লান্ত হয়ে ঘরে ফিরছিল। হঠাৎ করে তার পাশে এসে দাঁড়ায় সামিরা। তার এক হাতে কতগুলো ফাইল আর অন্য হাতে একটা প্যাকেট। সে জিসানের কাছে এসে দাঁড়িয়ে বলে, জিসান, আপনার সাথে একটু কথা ছিল, সিরিয়াস কথা। জিসান সামিরার সামনাসামনি এগিয়ে এসে বলে, আরে শহরের আপা, আপনি আমার সামনে কি এমন সিরিয়াস কথা বলবেন? সামিরা একটা হাসি দেয় আর বলে, জি, আপনার সাথে সিরিয়াস কথা আছে। আপনি কি একটু আসবেন আমার সাথে? আমরা একটু বসে কথা বলি। তাইলে আপু, সিরিয়াস কথার আগে এক কাপ চা হইলে ভালো হইতো না? হ্যাঁ, নইলে আবার আমার মাথার মগজ কাজ করে না। সামিরা হাসি চাপাতে চাপাতে বলে, এই রাস্তায় তো চা খাওয়ানো যাবে না, তবে আমি এখানে একটা কাগজ দেখাতে পারি। এটা দেখলে আপনি নিশ্চয় চা খাওয়ার কথা ভুলে যাবেন। আমি আপনাকে এমন একটা শক্তি দেখাবো, সেটা আপনিও ভাবতে পারেননি। এ কথা বলেই সামিরা আস্তে আস্তে ফাইল খুলে কয়েকটা ছবি বের করে। মিতুর হাতে একটা বোতল, পাশে নূরজাহান বেগম। আরেকটা ছবিতে মনে হচ্ছে মিতু শাশুড়ির পাশে দাঁড়িয়ে কাগজে কিছু লিখছে। সে সব ছবিগুলোকে জিসানের হাতে দেয়। এটা কই পাইলেন? এইখানে তো দেখা যাইতেছে মিতুরে। মিতু মিতু এই কাজ কখনোই করতে পারে না। সে তো ডাক্তারের সাথে যুদ্ধ করছিল আমার মায়ের জন্য। এইটা আমার ভাইয়ের পুরনো ডায়েরি থেকে পেয়েছি। আপনার মা মারা যাওয়ার ঘটনার আগে আমারও ভাই খুন হয় এই গ্রামে। আমি নিশ্চিত এই দুই কেসে একই মানুষ জড়িত, আর সেটার নামটাই আছে এখানে। আর আপনার বউ হয়তোবা বাইরের সবাইকে ভালো মানুষটা দেখিয়ে বেড়ায়। জিসান হা হয়ে সামিরার মুখের দিকে তাকিয়ে তার কথাগুলো শুনতে থাকে। জিসান, আমার ভাইকেও সে মেরেছিল। এই দেখো, এই ছবিটাই তার প্রমাণ। এ কথা বলে সামিরা আরেকটা ছবি দেখায়। সেখানে মিতু বন্দুক হাতে দাঁড়িয়ে, আর তার সামনে সামিরার ভাইকে ধরা অবস্থায় দেখা যাচ্ছে। আসলে পুরনো মাফিয়া কালের ছবি, কিন্তু এটা কাটছাট করে আলাদা রূপ দেয়া হয়েছে। তুমি যদি নিজের চোখে এসব দেখেও বিশ্বাস না করো, তাহলে আর কি বলবো। তোমার মা তো আর নেই, কিন্তু তুমি কি চাও না তোমার মায়ের হত্যাকারীকে বের করতে? নাকি তুমি চাও তোমার জীবনটা ধ্বংস হয়ে যাক ওই মৃত্যুর হাটে? ও একটা মাফিয়া, চাইলে যা কিচ্ছু করতে পারে। উপরে তার যে রূপটা দেখছো, সেটা তার আসল না। এ কথা শুনে জিসান মাটিতে বসে পড়ে। তার ভেতরের বিশ্বাস আর সামনে রাখা প্রমাণ দুটোই লড়াই করতে শুরু করে। না, আমি কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ, এটা কি সত্যি? সামিরা তখন কপট ভদ্রতার ভঙ্গিতে জিসানের কাঁধে হাত রাখে আর নরম সুরে বলে, তুমি একা না জিসান, আমি আছি তোমার পাশে। তুমি যদি তোমার মায়ের হত্যাকারী বিচার করতে চাও, তবে আমি তোমার সঙ্গ দেব। যা কিছু করার দরকার সব কিছুতে আমি তোমার সাথে আছি। এদিকে কিছুদিনের মধ্যে কালো রহিম জামিনে ছাড়া পায় আর বের হয়ে তার শয়তানি শুরু করে। সে মিতুর গ্রামে আসে এবং সেখানে এসে সামিরার কাছে যায়। শহরের সেই চালাক ম্যাডাম, আরেকদিকে গ্রামের এই ন্যাকা মেয়ে রূপা, দুজনকে টার্গেট করে রহিম। সে পুরনো একটি বাগানে দুজনকে একসাথে করে ডেকে নিয়ে আসে আর বলে, শোনো গো মাইয়ারা, তোমাগো দুজনের সাথে এখন যে কথাগুলো বলবো খুব মনোযোগ সহকারে শুনবা। তোমাগো দুজনের ওই সাধ্য আছে এইখানে। সামিনা ম্যাডাম, তোর ভাই মারা গেছে, তুই এখনো বিশ্বাস করিস তোর ভাইয়ের খুনি হইতাছে মিতু? আর ওইটার প্রমাণ আমার কাছে আছে, আমি এইটা তোরে দিমু। আর এই যে রূপা, তুই তো জিসান রে পাইতে চাস, তাই না? সামিরা আর রূপা একসাথে কালো রহিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কে? তুমি এত কিছু কিভাবে জানো? আমি হইতাছি মিতুর মাফিয়া দলের বস। আমি চাই মিতু আমার তাহের চেয়ে ফিরে আসুক, কিন্তু না, সে এখন সংসার করার চিন্তা করতেছে। আর সে আমারে পুলিশে ধরাইয়া দিছিল। এইটার প্রতি সত্য আমার তো নিতেই হইব। সামিরার মনে এক শয়তানি হাসি দেয়। তার মনে তো লাড্ডু ফুটতে শুরু করেছে, কারণ সে তো আরেকজনের সঙ্গ পেয়ে গেছে।
ওরা দুজন মিলে শুধু আগুনে ঘি ঢালবে, আর বাকি ব্যবস্থা আমি কইরা দিব। একজন শহরের মাইয়া আর তুই গ্রামের, তোরা দুইজনে মিলা মিতুরে পুরো গ্রামের খারাপ বানাই দে, তাহলে সে নিজের থেকেই আমার কাছে আইসা পড়বো। আর রূপা, তুই তো জিসানকে পাইতে চাস, তাই না?